হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আজ আমরা ক্লাস 9-এর মুকুন্দরাম চক্রবর্তী লেখা একটি কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এই কবিতাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং লাইন বাই লাইন আলোচনা করব। এবার এখানে এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, কবিতাটি কোন কোন লাইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, সমস্ত কিছুই আলোচনা করতে চলেছি। এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমাদের অবশ্যই করেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা পড়ব যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে আমরা প্রথমে একটু অল্প বিস্তর জানব। মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন একজন মধ্যযুগের কবি। তিনি আনুমানিক 1547 খ্রিস্টাব্দে এই সময়টা করে তার জন্ম হয়। তিনি একজন মঙ্গল কাব্যের কবি ছিলেন। মঙ্গল কাব্য, বিভিন্ন যে মঙ্গল কাব্য আছে, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, তিনি চণ্ডী মঙ্গল কাব্য বা অভয়া মঙ্গল কাব্য রচনা করেছিলেন। এই মধ্যযুগের কবিদের প্রধান বৈশিষ্ট্য হলো যে দেবদেবী কেন্দ্রিক তারা কাব্য রচনা করতেন। মুকুন্দরাম চক্রবর্তীর কবিতাগুলো দেবদেবী, তার এই চণ্ডীমঙ্গল কাব্যটিও দেবী চণ্ডীকে আশ্রয় করেই লেখা হয়েছে। তো কলিঙ্গ দেশ, এবার আসি তার কবিতার হলো যে লাইন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি তার চণ্ডীমঙ্গল কাব্যের আখেয়াটি খণ্ড থেকে নেওয়া হয়েছে। উৎস দেখো লিখে দিয়েছি আমি এখানে। এবার হলো যে কলিঙ্গ দেশ বলতে গেলে তোমরা অবশ্যই বুঝতে পারছো না যে কলিঙ্গ দেশটা আবার কি। হ্যাঁ, আমাদের ভারতবর্ষেরই কলিঙ্গ। তখন এত যেমন রাজ্যগুলো এখন ভাগ করে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এগুলো তখন অত ভাগ ছিল না। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মগধ এইভাবে নাম ছিল। কলিঙ্গ দেশ হলো ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ নিয়ে কলিঙ্গ দেশ গঠিত। সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটার নাম দেওয়া হয়েছে। চলো এবার তাহলে বিস্তারিত পড়া যাক। হ্যাঁ, আর একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, মঙ্গল কাব্য কাকে বলে। মঙ্গল কাব্য হলো যে সাধারণত প্রচলিত আছে যে এক মঙ্গলবার যে সমস্ত কাব্য এক মঙ্গলবার থেকে শুরু করে পরের মঙ্গলবারে শেষ করা হতো, সেই সব কাব্যগুলিকে সাধারণত মঙ্গল কাব্য, মানে এই কাব্যগুলো এক মঙ্গলবার শুরু করে পরের মঙ্গলবার শেষ করতে বলে এই কাব্যগুলোর নাম হয়েছে মঙ্গল কাব্য। তো আমরা এখন কবিতায় চলে আসি। এখানে মনে রাখবে তোমরা শব্দের অর্থগুলো খুবই ইম্পর্টেন্ট এবং লাইনগুলো মনে রাখা। আমি বলে দেবো কোন কোন লাইন গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে। প্রথমে দেখো কি আছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। মেঘে কইল, কইল মানে কি, করিল। মেঘে করল অন্ধকার, মেঘে করল অন্ধকার মানে মেঘে চারিদিক অন্ধকার হয়ে গেছে। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার মানে কেউ কারোর অঙ্গ মানে দেহ দেখতে পায় না। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দুরু দুরু। ঈশান, ঈশান কোণ মানে হলো যে উত্তর পূর্ব কোণকে বলা হচ্ছে। দেখো লিখে রাখা আছে, উত্তর পূর্ব কোণকে বলা হচ্ছে ঈশান কোণ। আমরা জানি ছোটোবেলা থেকেই পড়ে এসেছি 10 দিক মানে 10টা দিক। এই যে উত্তর পূর্ব, উপর দিকটা কি হয়, আমি একটা দেখাই, এই যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টে ছাড়াও আছে ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ। এবার উত্তর পূর্ব কোণটা থেকে স্টার্ট হচ্ছে ঈশান, দক্ষিণ পূর্ব কোণ ঈশান অগ্নি, দক্ষিণ পশ্চিম কোণ হলো যে নৈঋত, উত্তর পশ্চিম কোণ হলো যে
বায়ু, আর ওপরের দিকটা ঊর্ধ্ব, নিচের দিকটা হলো যে অধ। তাহলে বোঝা গেছে ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, চিকুর শব্দের অর্থ হলো যে বিদ্যুৎ। উত্তর পবনে মেঘ ডাকে দুরু দুরু, মানে উত্তর দিক থেকে পবনে মানে কি, উত্তর পবনে পবন মানে বায়ু, মেঘ ডাকে দুরু দুরু মানে মেঘ দুরু দুরু করে ডাকছে। হ্যাঁ, সঘনে মানে কি, ঘন ঘন। নিমিষেকে জোরে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। মানে এখানে হলো যে নিমেষের মধ্যে মানে মুহূর্তের মধ্যে চারিদিকে মেঘ কী হয়েছে, যে মেঘ জুড়ে গেছে, আকাশ জুড়ে মেঘ একদম ছেয়ে গেছে, এবং চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ, এখানে 4 প্রকার মেঘের কথা বলা হয়েছে, দেখো আমি লিখে রেখেছি, সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। একে হলো যে বলা হচ্ছে চারি মেঘ। এই 4 মেঘে কী বলছে, যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। মানে কলিঙ্গ দেশে মেঘ উড়ে এসে উচ্চনাদে মানে প্রচণ্ড আওয়াজ করে ডাকছে। প্রলয় মানে কি, বিপদ, গনিয়া প্রজা মানে ভেবে প্রজারা কি হচ্ছে, বিষাদ মানে দুঃখিত হয়ে পড়েছে। দেখো শব্দার্থগুলো আমি লিখে রেখেছি। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ঝাড়ি প্রজা দিল রড়। মানে হুড় হুড় দূর দূর করে ঝড় বইছে। ঝড় বইলে আমরা সেরকম আওয়াজ পাই। তোমরা সবাই জানো যে যখন কোনো সাইক্লোন ঝড় ওঠে বা প্রচণ্ড কালবৈশাখী ঝড় আসে, তখন মানে কী প্রকারের প্রলয় আসে, কী প্রকারের ভীষণ ধ্বংস নিয়ে আসে, কী প্রকার হলো যে তাণ্ডব চালায়, সেরকমই হুড় হুড় দূর দূর করে যেন ঝড় বইছে। বিপাকে পড়ে প্রজারা মানে বিপদে পড়ে কি করছে, প্রজারা ভবন মানে বাড়ি, বাড়ি ছেড়ে কি করছে, দৌড় দিচ্ছে। কারণ বাড়ি ছেড়ে দৌড় দেওয়ার মানে এটা যে সময়ের কবিতা, সেই সময়ে তো আর পাকা বাড়ি ছিল না, কারোর দরমার বাড়ি ছিল, কারোর মাটির বাড়ি। সেই মাটির বাড়ি দরমার বাড়ি কী হচ্ছে, যে ঝড়েতে বৃষ্টিতে কী হচ্ছে, যে পড়ে যাবার ভয়েতে তারা কি করছে, যে বাড়ি ছেড়ে দৌড়ে পালাচ্ছে। আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে করে ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর তোমরা স্কুলের যাবতীয় নোটস সম্পর্কে যা কিছু নোটস, প্রশ্নপত্র, যে কোনো বিষয়ের প্রশ্নপত্র, সাজেশান পেতে হলে info education.com ওয়েবসাইটে চলে যাবে, ওখানে সমস্ত কিছু পেয়ে যাবে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। মানে ধুলোয় আচ্ছাদিত হয়েছে, হরিত মানে কি, সবুজ, যা কিছু সবুজ ছিল, সবুজ কি, গাছপালা, সেই গাছপালা কি হচ্ছে, সবুজ গাছপালা ধুলোয় আচ্ছাদিত হয়ে গেছে। আচ্ছাদিত মানে একদম ঢেকে গেছে। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, মানে শস্য, ধান জমি বা তিল সর্ষে, যেগুলো কি শস্য জাতীয় জমি, গম, সেগুলো কি হচ্ছে, উল্টে পড়ে গেছে। সেটা দেখে প্রজারা কি করছে, যে চমকে গেছে। চারি মেঘ জল দেয় অষ্ট গজরাজ, সগনে চিকুর পড়ে ব্যঙ্গ তরকা বাজ। চারি মেঘ আমি বললাম, চারি মেঘটা কি, অষ্ট গজরাজ, গজ কথার অর্থ হলো যে হাতি, অষ্ট মানে 8টা হাতিকে নিয়ে, পুরাণে যে 8টা হাতির উল্লেখ আছে তাদেরকে অষ্ট গজরাজ বলে। এই 8টা হাতি কি তোমাদের মনে রাখতে হবে, দেখো আমি লিখে রেখেছি। ঐরাবত, সুপ্রতীক, বামন, সার্বভৌম, পুন্তরী, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত। এই 8টাকে নিয়ে হলো অষ্টগজরাজ। সেই 8টা হাতি যেন মনে হচ্ছে জল ঢেলে দিচ্ছে। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তরকাবাজ, ব্যাং যেমন তড়াক তড়াক করে ব্যঙ্গ তরকাবাজ মানে ব্যাং যেমন তড়াক তড়াক করে লাফায়, বাজও সেরকম যেন ব্যাঙের মতো তড়াক তড়াক করে লাফিয়ে পড়ছে।
করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার, পথ হইল হারা। করিকর মানে হাতির, করিকর মানে হাতির সুর, যেন মনে হচ্ছে হাতি সুর দিয়ে জলধারা বর্ষাচ্ছে, মানে হাতি সুর দিয়ে জল যেন বৃষ্টি করাচ্ছে। জলে মহি, মহি মানে পথ বা পৃথিবী, এই জলে মহি মানে পৃথিবী, জলে পৃথিবী একবারে পুরো একাকার হয়ে গেছে, পথ হইল হারা মানে পথ হারিয়ে গেছে। যখন আমাদের এখানে নিরন্তর ধরে মানে বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, তখন কি হয় যে পথ হারিয়ে যায় না, আমরা জল পথের মধ্যে যখন বন্যা হয়ে যায় তখন কি হয়, আমরা কি পথের খুঁজে পাই, সেই পথ খুঁজে পাই না, জলে পথ হারিয়ে যায়, সেটার কথা এখানে বলা হয়েছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন, মানে ঘন ঘন যেন ওই চারি মেঘের, ওই মেঘেদের গর্জন শুনতে পাচ্ছি, কারোর কথা কি মানে এতই মেঘের গর্জন, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙর সকল লোক যে জৈমিনী, মানে কি পরিচ্ছন্ন মানে মানে সন্ধ্যা আর রাতের মধ্যে কোনো বিভাগ নেই, পরিচ্ছন্ন মানে ভাগ, মানে কোনো ভাগ নেই, আলাদা কিছু নেই, সব কিছুই যেন এক হয়ে গেছে, সব কিছুই যেন রাত হয়ে গেছে মনে হচ্ছে। কলিঙ্গে সোঙরে, সোঙরে মানে স্মরণ করে সকল লোক যে জৈমিনী, জৈমিনী মুনি মানে হিন্দু ধর্ম মতে একটা পুরাণের একটা মানে ক্যারেক্টার চরিত্র আছে জৈমিনী ঋষি, যিনি হলেন যে তেনাকে স্মরণ করলে মানে বাজ পড়া কমে যায়, সেটাই হলো যে এখানে বলেছে যে কলিঙ্গ দেশের মানুষজন জৈমিনী মুনিকে স্মরণ করছেন। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ, মানে হুড় হুড় দূর দূর শুধু ঝনঝন এই শব্দগুলো শোনা যাচ্ছে, কেউ মানে কেউ হলো যে রবির কিরণ মানে সূর্যের আলো কেউ দেখতে পায়নি, কিরণ মানে রবি মানে সূর্য, কিরণ মানে আলো, কেউই দেখতে পায়নি। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্ত ছেড়ে ভুজঙ্গ হলো যে বেরিয়ে এসেছে, কেউ হলো যে মানে ভুজঙ্গ মানে সাপ, গর্ত ছেড়ে ভুজঙ্গ বুলে মানে কি মানে ভেসে বেড়াচ্ছে, নাহি জানি জলস্থল নল কলিঙ্গ মণ্ডলে মানে কোনটা জল কোনটা, এই একটু আগে একটা লাইনে বললাম, বোঝালাম তোমাদের, সেখানে গিয়ে বললাম জলস্থল যেমন বন্যা হলে বোঝা যায় না, সেরকম এখানেও যে কোনটা জল আর কোনটা স্থল কোনো কিছু বোঝা যাচ্ছে না। নিরবিধ 7 দিন বৃষ্টি নিরন্তর, আচ্ছুক শস্যের কার্য হেইজা গেল ঘর, মানে 7 দিন ধরে নিরবিধ মানে একদম টানা 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর শস্য হেজে গেছে, ঘরও হেজে গেছে। মেঝেতে পড়িয়ে শিল বিদারিয়া চাল, যেন চাল থেকে চালেতে হলো যে কি শিল পড়ে হলো যে শিল ফুটো করে, বিদারিয়া মানে ফুটো করে হলো যে চাল ফুটো করে শিল পড়ে মেঝেতে পড়ে আছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, যেন মনে হচ্ছে শিলগুলো এমনভাবে মেঝেতে পড়ে আছে যেন মনে হচ্ছে ভাদ্র মাসে তাল পড়ে আছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কি করছে, মঠ অট্টালিকা সব কিছু ভেঙে খান খান করে দিচ্ছে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল, মানে চারিদিকে যেন ঢেউগুলো এমন যেন পর্বতের মতো বিশাল লাগছে। আর ঘরগুলো কি হয়েছে যে মাটির ঘর, মানে প্রথমেই বললাম তোমাদের কবিতার শুরুতে যে মাটির ঘর, কারো দরমার ঘর, সেগুলো কি করছে, দলমল করছে। চণ্ডীর আদেশ ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। অম্বিকা মানে চণ্ডীর আদেশ পেয়ে নদ নদীগুলো কী করছে, বয়ে চলেছে অম্বিকা মঙ্গল গান, এই অম্বিকা মঙ্গল গানটা কী করছে, শ্রীকবি কঙ্কন। এই শ্রীকবি কঙ্কন কি রঘুনাথ রায় উপাধি দিয়েছিলেন কাকে, যে মুকুন্দরাম চক্রবর্তীকে তিনি শ্রীকবি কঙ্কন উপাধি দিয়েছিলেন। তাই এটা
মুকুন্দরাম চক্রবর্তীর হলো যে এটা একটা কি বলবো উপাধি। তিনি এই যে হ্যাঁ মধ্যযুগের কবিদের আরও একটা বৈশিষ্ট্য হলো যে তারা হলো যে নিজেদের নাম অথবা উপাধি লাস্টে লিখতেন, এটাকে বলা হয় ভণিতা। বোঝা গেছে? হ্যাঁ, এবার বলি যে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট আছে। এই যে চণ্ডীর আদেশ পান বীর হনুমান, এখান থেকে প্রশ্ন হয় যে চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন। এই কোশ্চেনটার সাথে এই কোশ্চেনটা, চণ্ডীর আদেশ দায় নদ নদীগণ, আদেশ পান আর আদেশ ধান, চণ্ডীর আদেশ কারা ধায় নদ নদীগণ, দুটো খুব কনফিউজড হয়ে যায়, তাই তোমরা খুব ভালো করে মনে রাখবে প্রত্যেকটা। আমি যে বললাম শব্দার্থগুলো মনে রাখবে। টিকাও পড়তে পারে, জৈমিনী মুনি সম্পর্কে টিকা, ভুজঙ্গ কী, সোঙর অর্থ কী, এই কবিতাটাই অনেক টিকা আছে। টিকা যেমন অষ্টগজরাজ, চারিমেঘ, এগুলো সম্পর্কে টিকা। ধুলোয় আচ্ছাদিত হইল যে ছিল কি। তারপরে এখান থেকে প্রশ্ন হয় বিপাকে পড়ে প্রজারা কি করেছিল, কোন দিক থেকে মেঘ উড়ে এসেছিল, নিরবিত কতদিন ধরে, কলিঙ্গ দেশে কতদিন ধরে, এই যে এখানে আছে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল, গর্ত ছেড়ে কে ভেসে বেড়াচ্ছিল, ভুজঙ্গ সাপ। এগুলো সম্পর্কে তোমাদের ছোট ছোট কোশ্চেন পড়বে, এই লাইনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। বাজটা কেমনভাবে পড়ছিল, বিঙ্গ তরকা বাজ, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বাজ পড়ছিল। এখান থেকে হলো যে কলিঙ্গ দেশে মেঘ কেমনভাবে ডাকছিল, উচ্চনাদে। আশা করছি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।